ট্রাম্পের সঙ্গে নতুন করে যোগাযোগ করতে প্রস্তুত পুতিন। বিশ্বব্যাপী কোকেন উৎপাদন সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে বললেন জাতিসংঘ। গাজায় 24 ঘন্টায় 81 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলকে বাঁচাতে 12 দিনে 20% থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র বললেন রিপোর্ট। বুলেটের বিরুদ্ধে রেভলিউশন হয়েছে, সামনে ব্যালটে রেভলিউশন হবে বললেন নাসির উদ্দিন। সর্বশেষ জানাবো, যারা পিআর পদ্ধতি চাচ্ছে তাদের উদ্দেশ্যে নির্বাচন বানচাল করা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ট্রাম্পের সঙ্গে নতুন করে যোগাযোগ করতে প্রস্তুত পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি সবসময় আন্তর্জাতিক যোগাযোগ এবং বৈঠকের জন্য প্রস্তুত, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। শুক্রবার 27 জুন পুতিন সাংবাদিকদের বলেন, আমি সবসময় যোগাযোগ এবং বৈঠকের জন্য উন্মুক্ত। আমি জানি মিস্টার ট্রাম্পও বৈঠকের সম্ভাবনার কথা বলেছেন। রুশ প্রেসিডেন্ট উল্লেখ করেন, ঠিক তার মতোই আমি বিশ্বাস করি এই ধরনের সভা আয়োজন করা উচিত। ইরানে মার্কিন হামলার আগে 14 জন পুতিন এবং ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছিল, যা এবছরের মধ্যে পঞ্চম এবং গত এক মাসের মধ্যে তৃতীয়বার। এই ফোনালাপে তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। বার্তা পূর্ববর্তী কথোপকথনে দুই নেতা বেশিরভাগ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার পদ্ধতি এবং ইউক্রেন সংকট সমাধানের দিকগুলোর ওপর আলোকপাত করেছিলেন। বিশ্বব্যাপী কোকেন উৎপাদন সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে বললেন জাতিসংঘ। জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তর জানিয়েছে 2023 সালে বিশ্বব্যাপী কোকেন উৎপাদন এক নতুন রেকর্ডে পৌঁছেছে। সেই সঙ্গে মাদকটির জব্দ বৃদ্ধি, ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে বিশ্বব্যাপী প্রায় 2.5 কোটি মানুষই মাদক ব্যবহার করেছে। 2013 সালেও এই সংখ্যা 1,70,00,000 ছিল। প্রতিবেদনে দেখা গেছে কোকেন বিশ্বব্যাপী দ্রুততম বর্ধনশীল অবৈধ মাদকের বাজারে পরিণত হয়েছে। 2023 সালে অবৈধ উৎপাদন আকাশচুম্বীভাবে বেড়ে আনুমানিক 3708 টনে পৌঁছেছে, যা 2022 সালের তুলনায় প্রায় 38% বেশি। মূলত কলম্বিয়ার বর্ধিত কোকো চাষ এবং উচ্চ ফলনের কারণে এটি আরও বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে বলা হয়, উত্তর আমেরিকা, পশ্চিম ও মধ্য ইউরোপ এবং দক্ষিণ আমেরিকায় এখনও সর্বোচ্চ ব্যবহার অব্যাহত হয়েছে। পশ্চিম ও মধ্য ইউরোপে টানা 5ম বছর ধরে কোকেন জব্দের সংখ্যা উত্তর আমেরিকার সংখ্যাকে ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাপী 2019 থেকে 2023 সালের মধ্যে জব্দ করা কোকেনের পরিমাণ 68% বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদন অনুসারে মাদক সেবন এখনও একটি প্রধান সমস্যা। 2023 সালে মদ এবং তামাক বাদে মোট 316 বিলিয়ন মানুষ অবৈধ পদার্থ ব্যবহার করেছে। এই সংখ্যাটি 15 থেকে 64 বছর বয়সী বিশ্ব জনসংখ্যার 6%, যা 2013 সালে 5.2% ছিল। মাদক ব্যবহারের ব্যাধি বিশ্বব্যাপী স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলেছে, যার ফলে বছরে প্রায় 5 লক্ষ মানুষ মারা যায় এবং বিশ্বব্যাপী 2,80,00,000 সুস্থ বছরের জীবন নষ্ট হয়। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে এই ধরনের ব্যাধিতে আক্রান্ত প্রতি 12 জনের মধ্যে মাত্র একজন চিকিৎসা পেয়েছেন। অনুসন্ধানের ওপর মন্তব্য করে ইউএনওডিসির নির্বাহী পরিচালক ঘদাওয়ালি অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার জন্য প্রতিরোধ, আন্তঃসীমান্ত সহযোগিতা এবং বিচারিক ব্যবস্থায় আরও বেশি জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। গাজায় 24 ঘন্টায় 81 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় 81 জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে একদিনে অন্তত 422 জন আহত হয়েছে। শনিবার 28 জুন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার যুদ্ধে কমপক্ষে 56,412 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি বাহিনী গত 18 মার্চ গাজায় পুনরায় আক্রমণ শুরু করে এবং তখন থেকে 6,089 জনকে হত্যা করা হয়। আহত হয় 21,000-এর বেশি মানুষ। আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলি দখলদার বাহিনী 2023 সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অঞ্চলটির ওপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। ইসরায়েলকে বাঁচাতে 12 দিনে 20% থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র বললেন রিপোর্ট।
ইরানে ইসরায়েলি আক্রমণের পর শুরু হওয়া 12 দিনের যুদ্ধে ইরানের মিসাইল থামাতে যুক্তরাষ্ট্র তাদের উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্সের মোট 15 থেকে 20% ব্যবহার করেছিল। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন অনুসারে সংঘর্ষের সময় 60 থেকে 80টি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছিল। একটি থার্ড ইন্টারসেপ্টরের একক উৎক্ষেপণের খরচ $12 থেকে $15 মিলিয়ন। তাই এই ইন্টারসেপ্টরের মোট খরচ $810 বিলিয়ন থেকে $1.215 বিলিয়ন মধ্যে। ম্যাগাজিনটি লিখেছে এই সংখ্যাটি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ঝাঁকগুলোর খরচের চেয়েও কম। দীর্ঘমেয়াদী বা বহুমুখী যুদ্ধের ক্ষেত্রে প্রতিরক্ষা বনাম আক্রমণের এই অসামঞ্জস্যপূর্ণ ব্যয় টেকসই নয়। ওয়াল স্ট্রিট জার্নালের মতে 2024 সালে ইসরায়েলের থার্ড অ্যান্টি মিসাইল ব্যবস্থা মজুত করে রেখেছিল যুক্তরাষ্ট্র। ইরান তার পারমাণবিক ও সামরিক স্থাপনায় আক্রমণের জবাবে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এর মধ্যে ছিল গাদর, এমাত, খেইবার শেকান এবং ফাতাহ এক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মতো মডেল, যা ম্যাক 15 বেগে ছোড়ার কারণে বাধা দেওয়া কঠিন। থার্ড সিস্টেমটি উত্তর কোরিয়া এবং ইরানের মতো দেশগুলোর ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ক্ষমতা মোকাবেলা করার জন্য ডিজাইন করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র বছরে মাত্র 50 থেকে 60টি থার্ড ইন্টারসেপ্টর তৈরি করে, যার মানে 11 দিনের মধ্যে যা খরচ করেছে তা পূরণ করতে বছরের পর বছর সময় লাগতে পারে। বুলেটের বিরুদ্ধে রেভলিউশন হয়েছে, সামনে ব্যালট রেভলিউশন হবে বললেন নাসির উদ্দিন। বাংলাদেশে বুলেটের বিরুদ্ধে রেভলিউশন হয়েছে, সামনে ব্যালটে রেভলিউশন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার 28শে জুন আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। নাসির উদ্দিন বলেন, বাংলাদেশে বুলেটের রেভলিউশন হয়েছে, সামনে ব্যালটের রেভলিউশন হবে। কোনো শক্তি নাই তা বাধাগ্রস্ত করতে পারবে, আমরা জয়ী হবেও। ভবিষ্যতে কেউ দলবাজ এসএমই রিলেটেড প্রতিষ্ঠান করতে চাইলে তা ঠেকিয়ে দেওয়া হবে মন্তব্য করে তিনি বলেন, গত 15 বছরে এসএমই খাতে শেয়ার বাজারে যারা লুণ্ঠন করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। আগামী সংসদে এনসিপি সরকার গঠন করতে পারলে অর্থনীতি খাতে লুণ্ঠনকারীদের বিচার করা হবে জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, বিগত সরকার দলের নির্দিষ্ট লোকজনকে আঙুল ফুলে কলাগাছ হওয়ার সুযোগ দিয়েছে। আমরা দলমতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করব। আমাদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশকে আঘাত করতে হবে। চাঁদাবাজি, মাস্তানি করে টাকা আয় করার কালচার বন্ধ করে দেওয়া হবে। যারা পিআর পদ্ধতি চাচ্ছে তাদের উদ্দেশ্যে নির্বাচন বানচাল করা। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তাদের উদ্দেশ্য আছে, তারা নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার 28শে জুন রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়, এটি একটি জটিল প্রক্রিয়া। বিএনপির জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার দ্রুত নির্বাচনের দিনক্ষণ জানাবেন। স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয় বলেও জানান তিনি। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। জনগণের ভোটের অবমূল্যায়ন রুখতে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, অতীতের গণহত্যায় জড়িতদের বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আয়োজন করে।